সেনাবাহিনীর মধ্যম সারির এসব সেনা কর্মকর্তাদের সংগ্রহে থাকা কিছু গোপন অডিও ভিডিও ছিল আমাদের অনুসন্ধানের মূল পুঁজি। স্পর্শকাতর এসব তথ্য উপাত্ত নিয়ে আমাদের আজকের অনুসন্ধান। অনুসন্ধানের শুরুতেই একটি তদন্ত প্রতিবেদনের কয়েকটি লাইনে চোখ বোলানো যাক। যে প্রতিবেদনটি পিলখানা হত্যাকাণ্ডের পরের 18 কর্মদিবসের মধ্যে তৈরি করা হয়েছিল, কিন্তু আজও পর্যন্ত তা প্রকাশ করা হয়নি। কারণ এই প্রতিবেদনেই ঘটনার মূল রহস্য লুকিয়ে আছে। যদিও মূল ঘটনার 50 ভাগও প্রতিবেদনে উঠে আসেনি, যে কারণেই প্রতিবেদনের সীমাবদ্ধতায় বলা হয়েছে তদন্তের স্বার্থেই কমিটি কয়েকটি সংস্থার প্রধান গুরুত্বপূর্ণ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার নিকট হতে গোয়েন্দার তথ্য সংগ্রহ করা আবশ্যক বলে মনে করেছে, কিন্তু পর্যাপ্ত সহযোগিতার অভাবে কাজগুলো করা সম্ভব হয়নি। ফলশ্রুতিতে পর্যাপ্ত তথ্য প্রমাণ সহ এই বিদ্রোহ এবং হত্যাকাণ্ডের মূল ষড়যন্ত্রকারীদেরকে শনাক্ত করা এবং ঘটনার পেছনের মূল কারণ বা মোটিভ উদ্ঘাটন করা সম্ভব হয়নি। এছাড়া প্রতিবেদনের মন্তব্যে বলা হয়েছে তদন্ত কমিটির সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাসমূহ যেমন এনএসআই, ডিজিএফআই, র্যাব, সিআইটি এবং পুলিশের এসবিকে তাদের সংগৃহীত বিভিন্ন গোয়েন্দা তথ্য প্রয়োজনীয় প্রমাণাদি পেশাগত দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করে কমিটির নিকট সরবরাহ করার জন্য অনুরোধ করেছিল, কিন্তু বর্ণিত সংস্থাসমূহ হতে কোনো সহযোগিতা পাওয়া যায়নি। প্রতিবেদনের এই লাইনগুলো পড়লেই বোঝা যায় পিলখানা হত্যাকাণ্ডের পরপর গঠিত ওই তদন্ত কমিটি ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করুক, এটা সরকার কিংবা সেনাবাহিনী কেউই চায়নি। ওই প্রতিবেদনের মতোই পিলখানা হত্যাকাণ্ডের সবকিছুই আমাদের থেকে আড়াল করে রাখা হয়েছে। 2009 সালের 25শে ফেব্রুয়ারি সকালে পিলখানায় দরবার শুরুর পর থেকে 26 তারিখ বিকেল 5টা পর্যন্ত সরকারের পক্ষ থেকে যা কিছু করা হয়েছে সবই জিম্মি হওয়া সেনা কর্মকর্তাদেরকে হত্যার উদ্দেশ্যে, কাউকে বাঁচানোর জন্য নয়। 25 তারিখ সকাল থেকেই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, 3 বাহিনী প্রধান, ডিজিএফআই, এনএসআই প্রধান, সামরিক সচিব তারেক সিদ্দিকী সহ সকলেই সেনা কর্মকর্তাদের হত্যার মিশন সম্পূর্ণ করবার জন্য শেখ হাসিনার তৎকালীন সরকারি বাসভবন যমুনায় অবস্থান করছিলেন। পিলখানার ঘটনায় বেঁচে আসা সেনা কর্মকর্তাদের একজন মোহাম্মদ জাহিদি আহসান হাবিব দরবার হলে গোলাগুলি শুরুর পর তিনিই প্রথম জেনারেল তারেক সিদ্দিকীকে ফোন করে বলেছিলেন তাদেরকে বাঁচানোর জন্য, কিন্তু তারেক সিদ্দিকী ফোন কেটে দেন। তারপর থেকে আর তারেক সিদ্দিকীকে টেলিফোনে পাওয়া যায়নি। আমাদেরকে যাতে সাহায্য করার জন্য, যাতে আর্মি যাতে আমাদেরকে হেল্প করে, তার জন্য আমি জেনারেল তারেককে আমি সাহায্য চেয়েছিলাম। আমি জেনারেল তারেকের সাথে জেনারেল শাকিলের কথা বলে দিয়েছিলাম আর্মিরা যাতে এখানে ইন্টারভেনশন করে, আর্মি যাতে পাঠায়, কিন্তু তারা কোনো আর্মি পাঠায়নি বা আমাদের কোনো সাহায্য করা হয়নি। পিলখানা থেকে বেঁচে ফেরা মেজর জাহিদের বক্তব্যের অনুরূপ তথ্য অপ্রকাশিত সেই প্রতিবেদনেও উঠে এসেছে, যেখানে বলা হয়েছে আনুমানিক সকাল 9টা 30 ঘটিকায় মহাপরিচালক বিডিআর স্বয়ং প্রধানমন্ত্রী, সেনাপ্রধান, মহাপরিচালক র্যাব এবং মহাপরিচালক ডিজিএফআই এর সাথে ফোনে কথা বলেন। এ সময় বিডিআর ডিজি সুনির্দিষ্টভাবে তাদেরকে জানান 44 রাইফেলস ব্যাটালিয়ন বিদ্রোহ করেছে। এছাড়াও অবরুদ্ধ অন্যান্য সেনা কর্মকর্তাগণ তাদের মোবাইলে সাহায্যের জন্য বিভিন্ন স্থানে টেলিফোন করেন ও এসএমএস পাঠান। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও সহকর্মীদের তাদের অসহায়ত্বের খবর জানান। সাহায্য প্রত্যাশায় আটকে পড়া কর্মকর্তারা জানায় দরবার হল বিদ্রোহী জওয়ানদের নিয়ন্ত্রণে, আমরা বন্দী, আর কথা বলা যাচ্ছে না, দ্রুত ব্যবস্থা নিন, আর হয়তো দেখা হবে না, তুমি ভালো থেকো, আমার সন্তানদের যত্ন নিও, ইত্যাদি ইত্যাদি। প্রতিবেদনের এতটুকু অংশ পড়লেই বোঝা যাচ্ছে যে সকাল 9:30টায় প্রধানমন্ত্রী, সেনাপ্রধান, র্যাব ডিজি এবং ডিজিএফআই, এনএসআই সহ সকলেই বিডিআর এর ডিজি মেজর জেনারেল শাকিল আহমেদের পরিণতি কি হতে যাচ্ছে তা জেনে গিয়েছিলেন। তারপরেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সাথে প্রায় 1 প্লাটুন আমার র্যাব ছিল, আমার সাথে আরো 2-3 জন অফিসার ছিল। আমি মেজর রাজনের কথা বলেছি, মেজর রাজন অলথু আমার সাথে ছিল, আমার সাথে আরো 2-3 জন পুলিশ অফিসার ছিল। মেজর জুলকার, তখন সম্ভবত সে ক্যাপ্টেন জুলকার ছিল, ক্যাপ্টেন ইয়াসির ছিল। আপনার ওইদিকে আমার 5 নম্বর গেটে মেজর আমিন ছিল, আমার টুয়াইসি, বর্তমানে সে প্রবাসী। মেজর আমজাদ ছিল, আমার সঙ্গে ছিল আরো আপনার এসপি শহীদ ছিল, আমার অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন খালিদ ছিল। তো অসংখ্য অফিসার, প্রায় 7-8 জন আমরা মিলিটারি এবং পুলিশ অফিসার সব মিলে প্রায় আমি মনে 7-8 আরো বেশি 10-12 জন আমরা 5 নম্বর গেটে ছিলাম। আমরা কিন্তু কমপ্লিটলি একটা অল্টারকেশনের ভিতরে ছিলাম। আমরা বারবার এই তৎকালীন আমি এডিজিকেই বেশি করে বলবো, কারণ এডিজি কর্নেল রেজানুর, আমি এখনো অবাক হচ্ছি যে এই ব্যক্তিটিকে কেন প্রশ্নের সম্মুখীন করা হয়নি। তখন কিন্তু সুযোগ ছিল তাকে প্রশ্ন করার, তখন করা হয়নি, কিন্তু এখনো কেন করা হচ্ছে না। এই ব্যক্তিটি কিন্তু আমাদেরকে বারবার বাধা দিয়েছে যে আমরা যেন ভিতরে প্রবেশ না করি। যে যমুনা ভবনের থেকে সে বারবার বলছিল এবং রেফারেন্স দিচ্ছিল প্রাইম মিনিস্টারের, যে উনি বলেছেন একটা আলোচনা হবে, কেউ যেন আমরা এখানে বিডিআর গেটে কোনো ধরনের আক্রমণ না করি এবং ভিতরে ঢোকার চেষ্টা না করি। ততক্ষণে সেনাবাহিনী এবং র্যাবের বেশ কয়েকটি দল পিলখানার বিভিন্ন গেটে অবস্থান নিয়েছিল। ভেতরের পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে সেই খবর তাদের কাছেও পৌঁছেছিল, কিন্তু তাদেরকে পিলখানার ভেতরে অভিযান চালানোর পথে বাধা সৃষ্টি করে রেখেছিল সেই একই জায়গা থেকে। রেজাকে সেখানে কর্নেল রেজানুর খান, র্যাবের এডিজি, সে থামাই দেয় যে কোনোভাবে, সে ঢুকতে পারে নাই। সেটা কিন্তু আমি বলতেছি অ্যারাউন্ড 9 AM আমরা আসবার আগে, যেটা আমাকে রেজা, আমি ওখানে যাওয়ার পরে 10:30টার সময় রেজা আমাকে ব্রিফ করে যে স্যার এই অবস্থা, আপনারা কি ঢুকতে পারবেন? তখন আমি জেনারেল হাকিমকে বলি, উনি বললেন
যে না এখন ঢোকা যাবে না। সিজিএস, চিফ অফ জেনারেল স্টাফ, জেনারেল মঈন তো তখন পতিতা হাসিনার কাছে বঙ্গভবনে বসে অপেক্ষা করতেছে আদেশ শুনবার জন্য, নিজে থেকে কোনো সেনাপ্রধান হিসেবে কোনো অর্ডার দেয় নাই। এখানে একটা জিনিস ক্লিয়ার করি, এই বিডিআর অপারেশনের সময় 3 জন, এটা তো আর্মির অ্যাকশন, এটা কোনো পলিটিক্যাল কোনো কিছু হওয়ার কথা না, 3 জনের কমান্ডের দায়িত্ব ছিল। একটা ছিল সেনাপ্রধান জেনারেল মঈনু আহমেদ, সে যেহেতু হাসিনার সাথে বসে আছে গণভবনে, তখন কিন্তু যমুনায়, গণভবন না যমুনায় বসে আছে। আর তার অবর্তমানে চিফ অফ জেনারেল স্টাফ মেজর জেনারেল সিনাইব জামালি, তার আদেশ দেওয়ার কথা, হ্যাঁ ভিতরে ঢুকো। আর অন দ্য স্পট কমান্ডার একজন। এখানে আমরা অনেক অফিসার ছিলাম, কিন্তু সবাই কমান্ডার দায়িত্ব সেখানে পায় না। নিয়ম অনুযায়ী ব্রিগেডিয়ার জেনারেল হাকিমের অন দ্য স্পট কমান্ডার, 3 জনের একজনের কাছ থেকে যদি আমরা আদেশ পাইতাম আমরা ভিতরে ঢুকতাম। অনুমতি দিচ্ছে করে চলতে থাকে কালক্ষেপণ। 9:30 থেকে শুরু করে 11টার মধ্যেই বেশিরভাগ অফিসারদের হত্যা করা হলেও কিছু কর্মকর্তা পালিয়ে যাবার কারণে হত্যার মিশন অসম্পূর্ণ থেকে যায়, যা শেষ করতে সময় লাগে পরদিন বিকেল 5টা পর্যন্ত। তবে দরবার হলের সামনের হত্যাকাণ্ড শেষে খুনিদের প্রথম দলকে বের করে দেওয়ার ব্যবস্থা করা হয়। 12:30 পিলখানার 3 নম্বর গেটের সামনে বিডিআরের পক্ষ থেকে শতাধিক মানুষের একটি মিছিল বের করা হয়। এসব মিছিল থেকে বিডিআর জওয়ানদের দাবি দেওয়ার প্রতি সমর্থন ব্যক্ত করে জয় বাংলা, জয় বিডিআর, বিডিআর জনতা ভাই ভাই ইত্যাদি স্লোগান দেওয়া হয়েছিল। জয় বাংলা মিছিল করা ওই দলটি ভেতরে ঢোকার কিছুক্ষণ পর বেরিয়ে আসে সংখ্যায় দ্বিগুণ হয়ে। ধারণা করা হয় ওই মিছিলের মাধ্যমে খুনিদের একটি অংশকে ভেতর থেকে নিরাপদে বের করে দেওয়ার সুযোগ করে দেওয়া হয়। যেখানে আর্মির অপারেশন, আর্মির করবার কথা, সেখানে বিভিন্ন আওয়ামী লীগের পলিটিক্যাল লোকজন ভিতরে ঢুকতেছে যাইতেছে। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে অফিসারদের কাছে বাইনকুলার, তাপস, মির্জা আজম, নানক, শেখ সেলিম, এরা সবাই কিন্তু যাওয়া আসা করতেছে ভিতরে। এবং এর মধ্যে আবার দেখলাম কি ছাত্রলীগ যুবলীগ মিলে একটা মিছিল বলে ওই নিউ মার্কেটের গেট থেকে ঢুকলো, তারা 20-25 জন হবে। তারা ঢুকে ওখানে কিছুক্ষণ, পুরাটা তার দেখা যায় না। আবার ঘন্টাখানেক পরে দেখলাম কি সেই মিছিল, তাদের হাতে কিন্তু আওয়ামী লীগের ব্যানার আছে, সেই মিছিল বাইর হয়ে যাচ্ছে। সেটা সংখ্যা হচ্ছে লোকের এখন 100 থেকে উপর, 100-125 জন ঢুকছিল, 25 জন বাইর হয়ে যাচ্ছে। সাথে সাথে আমরা সেটে যারা ছিল তাদেরকে জানালাম যে দেখো এই মিছিলটাকে আটকাও, এদের মধ্যে থেকে কিন্তু ভিতরে যারা কিলার তারা বের হয়ে তাদেরকে বের করে নিয়ে যাওয়া হইতেছে। বিডিআর কমপ্লেক্স যে ভিতরে যত সৈনিকরা ছিল তখন সবাই জাগো বলে যে যেদিকে পারলো বেরিয়ে চলে গেল। এটা হওয়ার কথা না। একটা ট্রেন সোলজার একটা এইভাবে পালিয়ে যেতে পারে না, যখন যতগুলি হোক, কেননা তার কাছে কোনো অর্ডার আসেনি। এবং এই সময় কিছু অফিসারও কিন্তু পালিয়ে গিয়েছিল। তো আমাদেরকে বের করতে হবে হু অল অর, মানে ওই অফিসাররা কারা কারা। এই সময় পালানোর কথা না। দুপুর 1:30। খুনের প্রথম পর্ব শেষ হবার পর শুরু হয় দ্বিতীয় পর্ব। বেলা বাড়ার সাথে সাথে দরবার হলে নৃশংস হত্যাযজ্ঞের খবর ছড়িয়ে পড়ে পুরো পিলখানায়। এতে অধিকাংশ বিডিআর সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। বিডিআর সদস্যরা যেভাবে পেরেছে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু বাকি অফিসারদের খুঁজে বের করে হত্যার জন্য সরকারের আরও কিছুটা সময় প্রয়োজন ছিল, যে কারণে বিডিআর জওয়ানদের চাঙ্গা করতে শুরু হয় সরকারের নতুন ষড়যন্ত্র। নাটকের এই পর্বে মঞ্চে আসে মুন্নি সাহা এবং জয় মামুন, যারাই প্রথম গুজব ছড়িয়ে দেন পিলখানায় অপারেশন ডাল ভাতের টাকা নিয়ে অসন্তোষের কারণেই বিডিআরের ডিজিকে জিম্মি করেছে বিডিআরের জওয়ানেরা। এর পরপরই সেনাবাহিনী নিয়ে নানা ধরনের উস্কানিমূলক তথ্য প্রচার করতে থাকে বিশেষ কয়েকটি গণমাধ্যম। অফিসারদের কি অবস্থা, অফিসার যারা ছিল দরবার হলে যারা ছিল তাদের কি অবস্থা? তারা অনেকে বেড়ে গেছে, অনেকে আমাদের জিম্মিতে আছে, তাদেরকে কিছু করা হয়নি। ওরা খুব ভালো হয় জানে বিডিআর এর প্রতি কি অন্যায় অবিচার চলে। আপনাদের তো অনেক দিনের এটা ক্ষোভ, আজকে কেন, আজকে কোন পরিপ্রেক্ষিতে এটা করলেন? উনি বোঝেন না, উনি খালি আশা দেয়। এখন আমরা ওনাদেরকে আটক অবস্থায় রাখছি যাতে আমাদের দাবিগুলা মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের দাবি মানবেন। দেখছিলেন মুন্নি সাহার সঙ্গে বিশেষ। এ সময় নিজেদের লেখা বিভিন্ন ধরনের লিফলেট বিডিআরের নামে প্রচার করে গুজব ছড়াতে থাকে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। পিলখানার ভেতরেও ততক্ষণে বিডিআরের মাঝে ছড়িয়ে দেওয়া হয়েছে মিডিয়া এবং জনগণ আমাদের সাথে আছে। অপারেশন ডাল ভাতের টাকা মেরে খাওয়া সেনাবাহিনীর প্রতি এমনিতেই অনেকের ক্ষোভ ছিল, তার উপর সেনাবাহিনী যে কোনো সময় হামলা চালাতে পারে এমন গুজব ছড়িয়ে অস্ত্র হাতে তুলে দেওয়া হয় বিডিআরের সাধারণ জওয়ানদের হাতে। একদিকে আওয়ামী লীগের বিডিআরের পক্ষে মিছিল, অন্যদিকে গণমাধ্যমের উস্কানিতে হত্যাকাণ্ডে অংশ নেয়নি এমন অনেকেও দুপুরের পর বিদ্রোহী হয়ে ওঠে। জিনিসপত্রের দাম কারা বাড়াইছে শুনবেন? অরিজিনাল সেনা কর্মকর্তারা বিডিআর কে দিয়ে দাম বাড়াইছে। আস্তে আস্তে বর্ডার থেকে সমস্ত মাল নিয়ে আসতো, নিয়ে এসে স্টক করতো বিডিআর এর প্যারেড গ্রাউন্ডে। স্টক করে সেই মালগুলি দেশবাসী মাধ্যমে
অনেকদিন পর সাপ্লাই করতো, যার কারণে অনেক দাম বেড়ে যেত জিনিসগুলির। যত ডাল ভাতের টাকা আছে সব মেরে খেয়ে ফেলেছি। ডাল ভাতের নামে তারা কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে গেছে, কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে গেছে ডাল ভাতের নামে। এরই মধ্যে গণভবনের নতুন ষড়যন্ত্রের অংশ হিসেবে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানককে পিলখানার 4 নম্বর গেটে পাঠানো হয়। পিলখানার চারপাশের এলাকা থেকে বাড়িঘর ফেলে মানুষ যখন সরে যাচ্ছিলেন, তখন বীর দর্পে 4 নম্বর গেটের দিকে এগিয়ে যান আওয়ামী লীগের তৎকালীন এলজিআরডি প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ফজলে নূর তাপস এবং হুইপ মির্জা আজম। অন্যদিকে প্রস্তুত ছিলেন সাংসদ মাহবুব আরা গিনি এবং ওয়ারেস সাদ হোসেন সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী। একজন মহিলা এমপি, তো মহিলা এমপিকে কাছে আসার পরে তখন আমি চিনতে পেরেছিলাম। তো ওনাদের দুজনকে তো আমি চিনি। তো ওনারা এসে আসে জানানোর পরে ফরিদুল কারোর কাছে এসে মহিলারা জিজ্ঞেস করলেন যে আমি কি একটা সাদা পতাকা পেতে পারি। তো স্যার তখন পিছন দিকে ঘুরে তাকালেন, ঘুরে তাকিয়ে সৈনিককে জিজ্ঞেস করলেন যে তোমাদের কারোর কাছে কোনো সাদা পতাকা বা এরকম কোনো কিছু আছে কিনা। তো তৎপরবর্তীতে ওখান থেকে ওরকম সাদা পতাকার কোনো কিছু না পাতে উনি স্যার বললেন যে আমার কাছে একটা রুমাল আছে, এটা চলবে কিনা। উনি এটা দিয়ে দিলেন। বাট ওনারা এই সময় স্যার কিন্তু ওনাদেরকে জিজ্ঞেস করলেন যে আপনারা যে এখান থেকে যাবেন, তো ওখান থেকে গুলি হচ্ছে। তো তখন ওই মহিলা এমপি গিনি বলেছিলেন যে না, আমাদেরকে গুলি করবেন বা গুলি আসবে না আমাদের দিকে, আপনি এটা নিয়ে চিন্তা করবেন। তো এই জিনিসগুলো কিন্তু কিছু সিগনিফিকেন্ট জিনিস, তখন এগুলো অর্থ বুঝি নাই যে ওনারা এইভাবে এত কনফিডেন্ট। বাট এগুলো যেমন পরবর্তীতে জীবনে আসার পরে আমি বুঝতে পেরেছি যে আচ্ছা এইটার মানে তাহলে এই জিনিসটা দাঁড়ায়। আওয়ামী লীগের ওই প্রতিনিধি দলকে পেয়ে বিডিআর সদস্যরা মনে করেছিল তারা হয়তো বিডিআরকে বাঁচাতেই এসেছিল, কিন্তু এটাই ছিল বিডিআরের জন্য সবচেয়ে ভয়ঙ্কর ফাঁদ, যেই ফাঁদে পা দেয় পিলখানা হত্যাকাণ্ডের পুরো দায় বিডিআরের উপর চলে আসে। পিলখানার 4 নম্বর গেটে যখন নানক আজমদের নেতৃত্বে আওয়ামী লীগের একটা দল পিলখানার ভেতরে পৌঁছায়, তখন বিডিআরের পোশাক পরা কিছু লোক তাদের সাথে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলেন। তাদের মধ্যে কি কথা হয়েছে সেটা জানা না গেলেও এর পরপরই বিডিআরের কয়েকজন ব্যক্তিকে সামনে নিয়ে আসা হয় যাদের নাম এর আগে কখনো শোনা যায়নি। তাদের মধ্যে একজন ডিএডি তৌহিদ, যাকে আমরা পিলখানা হত্যাকাণ্ডের কথিত মূল হোতা হিসেবে এতদিন ধরে জেনে এসেছি। নানক আজমদের সাথে বৈঠক করা ওই দলটি ডিএডি তৌহিদ সহ কয়েকজন ডিএডিকে খুঁজতে থাকেন। বিডিআরের পোশাক পরা ওই দলটি ডিএডি তৌহিদের পিলখানার বাসায় গিয়ে তৌহিদের সন্ধান চেয়েছিলেন, কিন্তু বিডিআরের পোশাক পরা থাকলেও ডিএডি তৌহিদ সেনাবাহিনী নাকি বিডিআরের কর্মকর্তা সেটাও তারা জানতেন না। আমার বাসার সামনে নেম প্লেট ছিল তৌহিদ লেখা, জিজ্ঞেস করতেছে যে তৌহিদ উনি কি বিডিআর না আর্মি। আমি বলছি উনি বিডিআর এর র্যাঙ্ক কি, ডিএডি। ডিএডি কি আর্মির না বিডিআর এর? মানে ওনারা এটাও চিনে না যে ডিএডি র্যাঙ্ক আর্মি বিডিআর এ হয়, বুঝেন। তাহলে ডিএডি তৌহিদের পরিবারকে ভয়ভীতি দেখিয়ে তার অবস্থান জানা হয়। এরপরই প্রথমবারের মতো দৃশ্যপটে আসেন ডিএডি তৌহিদ, ডিএডি আব্দুর রহিম সহ বেশ কয়েকজন বিডিআরের সৈনিক, যাদেরকে বিডিআর বিদ্রোহের নেতা পরিচয় দিয়ে নিয়ে যাওয়া হয় প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে। বেলা 3:40 বিডিআরের 14 দলের একটি প্রতিনিধি দল শেখ হাসিনার বাসভবন যমুনায় প্রবেশ করেন। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে করা গোপন সেই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিডিআরের ওই প্রতিনিধি দলটি যমুনায় শেখ হাসিনার সাথে বৈঠকের সময় সেখানে আর কাউকে থাকতে দেওয়া হয়নি। অর্থাৎ পিলখানার ভেতরে সেনা কর্মকর্তাদের ভাগ্যে কি ঘটেছিল সেই খবর একমাত্র শেখ হাসিনাকেই জানানো হয়েছিল। যমুনায় বৈঠক শেষে বিডিআরের প্রতিনিধি দল গেটের বাইরে আসার পর অপেক্ষমান সাংবাদিকদের সাথে কথা বলেন। সেখানে নানান প্রশ্নের জবাব দেওয়ার পর ভেতরে কতজন শহীদ হয়েছেন সেটা নিয়ে জিজ্ঞেস করতেই ডিএডি তৌহিদকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায় জাহাঙ্গীর কবির নানক। হাসিনার সাথে বিডিআরের সেই বৈঠকের মূল উদ্দেশ্য অফিসারদেরকে বাঁচানো কিংবা বিডিআরের আত্মসমর্পণ নয়, বরং বিডিআরকে জানিয়ে দেওয়া হয়েছিল কোনোভাবে আত্মসমর্পণ করা চলবে না। যদিও বৈঠকের পর জানানো হয় বিডিআর অস্ত্র সমর্পণে রাজি হয়েছেন, কিন্তু ডিএডি তৌহিদকে পিলখানার ডিজি বানানো থেকে শুরু করে পিলখানার পরবর্তী ঘটনাবলী সবই ছিল শেখ হাসিনার তৈরি করা নাটকেরই অংশ। মাননীয় প্রধানমন্ত্রী তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে, বিডিআর সদস্য ভাইদের আবেদনের পরিপ্রেক্ষিতে আজকের ঘটনা সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। সে বৈঠকের পর রহস্যজনক একটি বিষয় লক্ষ্য করা যায়। শেখ হাসিনা বিডিআরের প্রতিনিধি দলের সাথে বৈঠকে পিলখানায় আটকে পড়া নারী ও শিশুদের মুক্তির দাবি করলেও জিম্মি থাকা সেনা কর্মকর্তাদের মুক্তির বিষয়ে কোনো কথা বলেননি। ভিতরে যারা মহিলা, শিশু, সন্তানাদি নিয়ে যারা আটকা পড়েছেন হেডকোয়ার্টারের ভিতরে, তাদেরকে এই মুহূর্তে তারা যাওয়ার পরিস্থিতি ব্যবস্থা করে দিবেন। কেন শুধুই নারী শিশুদের মুক্তি চাওয়া হয়েছিল সেই প্রশ্নের উত্তর জানতে আমরা 2009 সালের একটি জিজ্ঞাসাবাদের অডিও শুনে আসব, যেখানে পিলখানা হত্যাকাণ্ডে অভিযুক্ত হিসেবে জাহাঙ্গীর কবির নানককে সেনাবাহিনীর বিশেষ একটি তদন্তকারী দল জিজ্ঞাসাবাদ করেছিলেন। যদিও সেই অনুসন্ধান আর চলতে দেওয়া হয়নি, তারপরেও সেদিনের জিজ্ঞাসাবাদে কি কথা হয়েছিল তার পুরো ক্যাসেটটি সেনাবাহিনীর একটি সূত্র আমাদের কাছে পাঠিয়েছে। এত বড় একটা নেগোসিয়েশন হলো, ডিজি এবং অফিসার বা ফ্যামিলিদের বেরিয়ে আসার ব্যাপারে কোনো স্টেটমেন্টও ছিল না, বা না বলছি যে আপনার মানে এটা নেগোসিয়েশন ডিলের মধ্যে এটা হলো না কেন যে ঠিক আছে তোমরা এটা রাখো, এটা ছাড়ো, অস্ত্র দাও, এই কন্ডিশন সবাইকে ছেড়ে দিল।
না তাহলে তো কেউ যাবে নিয়ে আসবে বা ডিজির সাথে কথা হবে, আচ্ছা ঠিক আছে সাধারণ ক্ষমা হবে, কিন্তু তার আগে আমি ডিজির সাথে কথা বলে কিন্তু সেই পরিপ্রেক্ষিতে কিন্তু ওনারা ঢুকলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়। না ওইটা আমি বলতেছি যখন সাধারণ ক্ষমা ঘোষণার আগে লাস্ট একটা কন্ডিশন হওয়া উচিত ছিল যে আমি ডিজি যেহেতু আটকাছে বলতেছো, সুতরাং তোমাদের কাউকে পাঠাও, ডিজির সাথে আমি কথা বলে নিশ্চিত হতে চাই। মানে তখন কিন্তু অলরেডি দেশের 16 কোটি মানুষ কোনো না কোনোভাবে আন্দাজ করে ফেলছে যে ডিজি মারা গেছে। 4টার সময় মিনিস্টার অফিসে যখন আলাপ হয়, তা এই আলাপের মধ্যে ডিজির মৃত্যুর বিষয়টা আসলো না কি করে, বা অল ইন্টেলিজেন্স সোর্সেস মিস করলো কি করে, যে আপনার কোনো প্রেস ব্রিফিং এও এটা আসলো না অফিসার ফ্যামিলি? আপনার প্রেস ব্রিফিং এ শুধু জিম্মির ব্যাপার এসছে, বা ডিজি বা তার অন্যান্য অফিসারদের রিলিজের ব্যাপারে যারা আটক আছেন তাদেরকে পার্টিকুলার ডিজি কথা বলা হয়নি স্যার। আমার কথাই নাই, কিন্তু বলা ছিল যাদেরকে জিম্মি করছেন, বাট ইট ওয়াজ এ ক্যাজুয়াল নট না যে অফিসার ওকে ডিজি এবং অফিসাররা ফেরত আসবে অথবা 10 জন থাকবে। কিন্তু ডিজি বিং দ্য মেইন সেন্টার ফোকাল পয়েন্ট অফ ক্লিয়ার, আমাদের কিন্তু প্রথমে আসলে ডিজি আছে কিনা এই জিনিসটা কিন্তু কোথাও কোনো প্রেস ব্রিফিং এ কোথাও মানে সাধারণ ক্ষমার আগে তো এই কন্ডিশন হইতে হবে, যেটা হত্যাকারী তো সাধারণ ক্ষমা পেতে পারে। অল এরকম কিন্তু আলোচনা হয়েছে, কিন্তু পার্টিকুলারলি যে বলা শুধু ওখানে বলা ছিল যে সকল মহিলা, শিশু এবং অফিসাররা যারা জিম্মি এই শব্দটা বলা হচ্ছে। আপনি বলেছেন যে সমস্ত মহিলা, শিশু, বাট ইউ নেভার টকড অ্যাবাউট অফিস ডিজি এবং অন্যান্য অফিসার। স্যার আমি আপনাকে আপনার ভিডিও ক্লিপটা শোনাতে চাচ্ছি, একটু আমি দেখে। সেনা কর্মকর্তাদের মুক্তি না চাওয়াটা কোনো ভুলবশত ঘটনা নয়, বরং শেখ হাসিনা জানতেন ওইসব কর্মকর্তাদেরকে এরই মধ্যে হত্যা করা হয়েছে, যে কারণেই তাদের মুক্তি না চেয়ে বরং নিহত সেনা কর্মকর্তাদের লাশ গুম এবং বেঁচে যাওয়া বাকি কর্মকর্তাদের খুঁজে খুঁজে মারার জন্য আরও কালক্ষেপণ করা হয়েছিল। সে কারণে বৈঠক শেষে বিডিআরের সদস্যরা পিলখানায় যাবার পর আবারও নতুন করে গোলাগুলি শুরু হয়। অপ্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, এ সময় বিদ্রোহীরা তাদের অপকর্মের সুবিধার্থে পিলখানার অভ্যন্তরে বিশেষ বিশেষ স্থানে বিদ্যুৎ নিভিয়ে দেয়, কিন্তু সরকারের পক্ষ থেকে ওইসব এলাকায় বিকল্প ব্যবস্থায় আলোকিত করার কোনো ব্যবস্থা করা হয়নি এবং তদন্তকারী দল এ ব্যাপারে কোনো সদুত্তরও দেয়নি। প্রতিবেদনের পরের অংশে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে সরকার ঘোষিত সিদ্ধান্ত ও আলোচনার প্রেক্ষিতে পিলখানার ভেতরে আটককৃত অফিসার ও তাদের পরিবারের সদস্যদের বের করে আনার সুযোগ হতে পারে এ চিন্তায় ডিএমপির 10টি ট্রাক ও 10টি বাস 4 নম্বর গেটের সামনে নিয়ে যাওয়া হয়। সেই 10টি ট্রাক ও 10টি বাসে করে কাদেরকে নেওয়া হয়েছিল সেই প্রশ্নের উত্তর পাওয়া গেলেই অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। রাত 8টায় হোটেল আম্বা লাইনে শুরু হয় নাটকের আরেক পর্ব। বিডিআর প্রতিনিধি দলের সাথে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের আবারও বৈঠক শুরু হয়। এ সময় তার সাথে পুলিশের আইজিপি, র্যাবের ডিজি, গোয়েন্দা সংস্থার কর্মকর্তা ছাড়াও যথারীতি নানক ও আজমও উপস্থিত ছিলেন। এসব আলোচনাগুলোতে আসলে বিডিআরের কোনো সিদ্ধান্ত জানানোর সুযোগ ছিল না। সরকারের পক্ষ থেকে যা সিদ্ধান্ত নেওয়া হতো সেটাই বিডিআরের দাবি বলে প্রচার করা হয়েছে। ওই মিটিং শেষে গণমাধ্যমকে আবারও জানানো হয় বিডিআর অস্ত্র সমর্পণে রাজি হয়েছেন, তবে সেনাবাহিনীর কাছে নয়, তারা পুলিশের কাছে অস্ত্র সমর্পণ করবেন। কথা মতো রাত 1টায় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং পুলিশের মহাপরিদর্শক সহ আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী একটি বিশেষ গাড়ি যোগে পিলখানার ভেতরে প্রবেশ করেন। আওয়ামী লীগের প্রতিনিধি দলের পিলখানায় যাবার মূল উদ্দেশ্য কি ছিল সেটা পরিষ্কার হয়ে যাবে তাদের সন্দেহজনক কিছু কার্যক্রম দেখলেই। প্রতিনিধি দলের প্রথমেই সেনাবাহিনীর জিম্মি থাকা কর্মকর্তাদের খুঁজে বের করার কথা থাকলেও সাহারা খাতুন সহ প্রতিনিধি দলটি কয়েকটি বাসায় গিয়ে মাত্র 15 জনকে উদ্ধার করে নিয়ে আসেন। অথচ সেনাবাহিনীর কর্মকর্তারা কোথায় আছেন, তাদের পরিবারের কি পরিণতি হয়েছে এ ব্যাপারে কোনো আগ্রহ দেখায়নি আওয়ামী লীগের ওই প্রতিনিধি দলটি। গণমাধ্যম যেন এ বিষয়ে কোনো প্রশ্ন তুলতে না পারে সেজন্যও শুধুমাত্র বিটিভির একজন পরীক্ষিত আওয়ামী সাংবাদিককে পিলখানার ভেতরে নিয়ে যাওয়া হয়, যার নাম মুশফিকা নাজনীন, যিনি মুন্নী শাহর ঘনিষ্ঠ বান্ধবী। 25 তারিখ থেকে পরবর্তী কয়েকদিনের সব অপকর্মের সাক্ষী সাংবাদিক মুশফিকা নাজনীনকে জিজ্ঞাসাবাদ করলে ওই রাতের অনেক প্রশ্নের উত্তর পাওয়া যাবে। সে রাতে সবচেয়ে রহস্যজনক ঘটনা হলো, হোটেল আম্বালায় বৈঠক শেষে সাংবাদিকদের জানানো হয়েছিল বিডিআর সেনাবাহিনীর পরিবর্তে পুলিশের কাছে অস্ত্র সমর্পণে রাজি হয়েছে। অথচ সরকারের প্রতিনিধি দলটি 10,000 বিডিআরের অস্ত্র জমা নিতে পিলখানায় আইজিপি ছাড়া কোনো পুলিশ সদস্য তাদের সাথে নেয়নি। ভেতরে কেন পুলিশ নিয়ে যাওয়া হয়নি সেই বিষয়টি জানতে 2009 সালের 27 ফেব্রুয়ারি অ্যাডভোকেট কামরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করেছিল তদন্তকারী দল। সেই রেকর্ডের একটি কপি আমাদের অনুসন্ধানে উঠে এসেছে। কোর্টের থেকে যখন বেরিয়ে আসেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে ঠিক আছে আপনারা জমা দিতে থাকেন, আমরা যাই। না জমা রাখার পর যেটা উনি বাইরে এসেও মিডিয়াকে বলেছিলেন যে ওনারা জমা দিচ্ছেন, আমি চলে আসছি। হ্যাঁ এইটাই মনে হয় চাবি নিয়েছে না সকাল পর্যন্ত তারা সব জমা করে দেবে, সকাল পর্যন্ত তারা সব জমা করে দেবে। আমাদের 8টা সাড়ে 8টার মধ্যে আমরা আবার পুলিশের হ্যান্ড ওভার করে দেবে বিটিআর। এটা কিন্তু ফাইনাল কথা বলছে, সে অনুযায়ী সকালে আমরা কিছু হবে মানে পুলিশকে হ্যান্ড ওভার করবে, কিন্তু কোনো পুলিশ যায়নি ভিতরে।
সরকারেরটা পুলিশ না বলছি যে না রাত্রে যে হ্যান্ডওভার হলো রাত্রে তো পুলিশের কাছে যায় নাই অস্ত্র, সুতরাং যাদের কাছে ছিল তাদের কাছে রয়ে গেল। যাই হোক না স্যার, পুরো ঘটনাটা যে পরিকল্পিত সেটা বিটিভির ধারণ করা ওই ফুটেজ দেখলেই বোঝা যাবে। বিডিআর এর সকল সদস্যের অস্ত্র সমর্পণ করার কথা থাকলেও হাতে গোনা কয়েকজন তাদের অস্ত্র জমা দেয়। ছোট একটি টেবিলের উপর যখন বিডিআর সদস্যরা অস্ত্র জমা দিচ্ছিল, ঠিক একই সময়ে অন্য বিডিআর সদস্যরা অস্ত্র হাতে নিয়ে বীরের মতো পাশে হাঁটাহাঁটি করছিলেন। ঘটনার এখানেই শেষ নয়। অস্ত্র সমর্পণে নাটক শেষে যারা অস্ত্র জমা দিয়েছিলেন তারাই আবার জমা দেওয়া অস্ত্রগুলো হাতে তুলে নিচ্ছিলেন। বিটিভির ক্যামেরাম্যান হয়তো ভুলক্রমে নাটকের বাইরের ওই দৃশ্য ধারণ করে ফেলেছিলেন। 25 তারিখ রাত যতই গভীর হয়েছে, সরকারের ষড়যন্ত্র ততই দিনের মতো পরিষ্কার হতে থাকে। সরকারের পরিকল্পনায় রাতে বিডিআরের আত্মসমর্পণের দাবি করে পিলখানায় ঢোকা সরকারি প্রতিনিধি দল ভোর 4:10 বেরিয়ে আসে নিজেদের বাছাই করা মাত্র 15 জন জিম্মিকে উদ্ধার করে। তাহলে মানে যে কোনো হোস্টেজ রেস্কিউ মানে যে কোনো হোস্টেজ রেস্কিউ অপারেশনের প্রথম তো আমার হোস্টেজের কে কে আছে, অফিসার এবং তার পরিবার, কয়জন অফিসারকে আমার সাথে আনলাম, কয়জন প্লাস হোস্টেজের মধ্যে সব থেকে বড় হোস্টেজ যেটা ডিজি এবং তার পরিবার, তাদের কেউই আসলো না, তাদের বেঁচে আছে না মরে গেছে তাও জানলাম না, তাহলে হোস্টেজ অপারেশন কি হবে? ওরা তো আজকে রেস্কিউ করতে যান, ইনসিডেন্টালি তখন নাটকের পর নাটক শেষে পরদিন সকাল শুরু হয় আরেক নাটকের মধ্য দিয়ে। 26 তারিখ সকাল 9টায় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম এবং ব্যারিস্টার তাপস আবারও পিলখানার 4 নম্বর গেটে উপস্থিত হন। ওদিকে 3 নম্বর গেটে আওয়ামী লীগের 2-300 নেতাকর্মী উপস্থিত হয়ে আবারও বিডিআরের পক্ষে স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে মিছিলটি পিলখানার ভেতরে ঢুকে যায়। তবে ভেতরে যে কজন ঢুকেছিলেন তার চেয়ে কয়েক গুণ বেশি লোকজন নিয়ে পিলখানা থেকে কিছুক্ষণ পরে বেরিয়ে আসে আওয়ামী লীগের ওই মিছিলটি। 27 তারিখ 26 তারিখে একটা মাইক্রোবাসে করে বাইরের যে লোকেরা ভেতরে ঢুকেছিল তারা বের হয়ে যায়। 26 তারিখ দুপুর 2:30 12 সদস্যের মহাজোট মধ্যস্থকারী কমিটি গঠন করা হয়। আওয়ামী লীগ নেতা আব্দুল জলিলের নেতৃত্বে এই কমিটি আবারও হোটেল আম্বালাইনে বিডিআরের সাথে লোক দেখানো বৈঠক করেন। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, জাহাঙ্গীর কবির নানক এবং মির্জা আজম আবারও 4 নম্বর গেট দিয়ে পিলখানায় প্রবেশ করেন। বিকেল 5টায় শেষবারের মতো আবারও ঘোষণা দেওয়া হয় বিডিআর অস্ত্র সমর্পণ করবে। মজার বিষয় হলো বিডিআর এবার আর পুলিশ কিংবা সেনাবাহিনীর কাছে অস্ত্র জমা দেওয়ার কোনো শর্ত দেয়নি। তবে শর্ত না থাকলেও পুলিশের মাধ্যমে পিলখানার নিয়ন্ত্রণ নেয় সরকার। এর পরপরই শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণে বলেন, পরিস্থিতি এখন সম্পূর্ণ সরকারের নিয়ন্ত্রণে। নানা ধরনের গুজব ছড়িয়ে পরিস্থিতিকে ঘোলাটে করার চেষ্টাও মহল বিশেষ করছে, সে বিষয়েও সকলকে সজাগ থাকার আমি অনুরোধ জানাই।